বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। সকালবেলা এখানে আমি পরোটা বেলে নিয়েছি পরোটার নাস্তার জন্য। মূলত এখানে 3টা পরোটা ভাজবো, কারণ শুধু আমিই খাবো। আমি খাবো বলতে আমি 2টা পরোটা খাবো আর ওর বাবা একটা খাবে। ভাত ছিল কালকে, তরকারিও ছিল, তো সেটা দিয়ে ওর বাবার নাস্তাটা হয়ে যাবে। আমার জন্য আমি এখানে পরোটা বেলে নিয়েছি, সেগুলো এখন ভেজে নিচ্ছি। আর মেয়েরা তো স্কুলে চলে গেছে, কিন্তু আমি আবার একটা পরোটা বেশি বানিয়েছি, কারণ সে আসলে পরোটার জন্য অনেক ছোছামি করে, যেটাকে বলা চলে। তার অনেক বেশি পছন্দ আমি পরোটা বানালে। তো এই কারণে আমি 2টা পরোটার জায়গায় 3টা বানিয়েছি, যাতে করে তাকে আবার একটা খাওয়াতে পারি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সকালের নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। এই যে এটা দেখতেই পাচ্ছেন, এটা একেবারে বিশাল আকারের একটা পরোটা, যেটা আমি ওর বাবার জন্য বানিয়েছি। তারপর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। যদিও আমার ডিম ভাজি দিয়ে পরোটা খেতে ইচ্ছে করে না, কিন্তু তার খুবই পছন্দ ডিম ভাজি অথবা মাংস তরকারির যে ঝোল থাকে বা মাংস ভুনা এরকম কিছু। তো মাংস তরকারি যেহেতু ছিল না, তো ডিম ভাজিটাই করে নিয়েছি, আর সেটা দিয়েই আজকে কোনো মতো দুজন মিলে নাস্তা সেরে ফেললাম। এরপর এখানে আমি কাপড় ধুয়ে নেব। কাপড় ধোয়া বলতে বাবুর কিছু কাপড় ছিল, বাবুর কিছু প্যান্ট ছিল, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। যদিও তার কাপড়গুলো রোজ রোজ ধুয়ে নেওয়া হয়, তারপরেও কিন্তু রোজ অনেকগুলো কাপড় হয়ে যায়। সে এখন হাঁটাহাঁটি করে ঘর ভর্তি করে, আর সেক্ষেত্রে দেখা যায় প্রতিনিয়ত তাকে খেয়াল করে যদি শিশিটা না করানো হয়, প্রস্রাবটা না করানো হয়, তাহলে কিন্তু সে ঘরে এখানে ওখানে শিশিটা করেই দেয়। আর হাঁটা চলার বাচ্চাদের আসলে সব সময় কমোটে বসানো যায় না, তখন কিন্তু তারা অনেক সময় মর্জি শুরু করে। আর ইদানিং তো বাবু এমন শুরু করেছে যে আমি ছাড়া সে তার বোনদের হাতে কমোটে বসতেও চায় না। তো যদিও আমি রান্নাবান্নার কাজে, সংসারের অন্য কাজে ব্যস্ত থাকি, যদি ওদেরকে বলি একটু বসাও, তো সেটা আর তারা করতে পারে না। সে কান্নাকাটি করে অথবা সে হাঁটা শুরু করে দেয়। তো এই কারণেই কিন্তু তার অনেকগুলো প্যান্ট আর অনেকগুলো কাঁথা জমে যায়, কারণ সেটা দিয়ে কিন্তু আবার মুছে নিতে হয়। আর আসলে এরকম হওয়ার কারণে একটু বাড়তি ঝামেলাই করতে হয়, যেহেতু নামাজ পড়া হয় ঘরের এখানে ওখানে, কোথায় শিশি করলো সেটা কিন্তু আর মনে থাকে না, তাই সাথে সাথে আবার সেই জায়গাটা মুছে নিতে হয়। এটা আসলে একটা বাড়তি ঝামেলা। তো যখন ইনশাল্লাহ বাবু বলতে শিখবে যে সে এখন শিশি করবে, তখন থেকে কিন্তু আর এই ঝামেলাটা হবে না। এখনও অনেক সময় বলে ফেলে বলতে সে তো আর মুখ ফুটে বলতে পারে না, ইশারা দিয়ে সে কমর চায় অথবা কাঁথা চায়, তখন বোঝা যায় যে সে হয়তো শিশি করবে অথবা পটি করবে এরকম কিছু। তো এটা আসলে খেয়াল রাখতে হয়। তো মেয়েদের কাছে দিয়ে আমি যখন রান্নাবান্নার কাজ করি, ওরাও ছোট মানুষ, ওরা কিন্তু অত কিছু খেয়াল করতে পারে না অনেক সময়। তো আসলে যাদের বাচ্চা আছে তাদের, ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু এরকম একটা সমস্যা, এরকম একটা সময় সবারই মোটামুটিভাবে পার করতে হয়। তো আমারও এরকম সময়টাই যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ যখন চাইবে তখন এটা থেকেও পরিত্রাণ পাবো, এই কাজটাও কমে যাবে। তো এই তো এখন আমি মুরগি রান্না করব, ঝাল লেয়ার মুরগির ভুনা। এটা খুবই পছন্দের একটা খাবার। পছন্দের বলতে একটুখানি খাবার দিয়ে, একটুখানি তরকারি দিয়ে কিন্তু সুন্দর করে ভাতটা খেয়ে নেওয়া যায়। তো এখানে সামান্য একটু আমি আসলে টমেটো দিয়েছি। টমেটোটা হচ্ছে বাবুর খিচুড়িতে দিয়েছিলাম একটা ছোট টমেটোর অর্ধেক, আর বাকি অর্ধেকটা এখানে আমি দিয়েছি, যেহেতু সেটা আছে, নয়তো সেটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি আজকে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুইটাই ব্যবহার করেছি, যাতে করে ঝোলটা ভালো হয়। যেহেতু এটা আমি ঝোল করে রান্না করব না, ভুনা করে রান্না করব, মাখা হবে তরকারিটা, সে কারণে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করেছি। তো আপনারা কেউ চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো এখানে অ্যাজ ইউজুয়াল অন্য সব যে গুঁড়া মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি, যাতে করে তরকারিটা ঝাল হয়। সেই সাথে ধনে গুঁড়ো আর টালা জিরার গুঁড়ো, লবণ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে কিন্তু ভালো করে আমি প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপরে তেলটা উপরে চলে আসার পর এর মধ্যে মুরগিগুলো দিয়েও কিন্তু বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত লেগে যাচ্ছে। তারপর সামান্য একটু পানি দিয়েছি। এখানে পানি বেশি দিব না, যেহেতু তরকারিটা মাখা থাকবে সে কারণে। আর লেয়ার মুরগিগুলো কিন্তু একটু নরমই হয়ে থাকে, এগুলো কিন্তু পরে আবার খুলে যাবে।
আর যদি কেউ দেশি মুরগি এভাবে রান্না করেন তাহলেও কিন্তু খেতে অনেক বেশি অসাধারণ লাগে। সেক্ষেত্রে কিন্তু পানিটা এরকম দিলেই হবে, যেহেতু ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার কারণে কিন্তু দেশি মুরগিটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে কেউ চাইলে, আমি যেহেতু আগে গরম মশলা ব্যবহার করেছিলাম গুঁড়োটা, সেটা চাইলে কেউ নামানোর আগেও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সামান্য টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু উপর থেকে ভালো একটা ঘ্রাণ চলে আসে, দেখতেও ভালো লাগে তরকারিটা। তো এখন এই রান্নাটা শেষ করে এর মধ্যে আবার বাজার থেকে, ওর বাবা যদিও বাসায় নেই, কিন্তু লোক দিয়ে মাছ পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ইলিশ মাছটা কিন্তু দীর্ঘদিন পরে আমাদের বাসায় এলো। আগে কিন্তু এতটা সময়, মানে কখনো এরকম হয়নি যে এতটা সময় পর্যন্ত সেই ইলিশ মাছ না এনে কাটিয়েছে। মনে হয় যে প্রায় বছর হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, যদিও মনে হয় না বছর হয়েছে, কিন্তু ওই যে বললাম যে একটা ফিলিংস হচ্ছে যে অনেক সময় ধরে ইলিশ মাছ খাই না। তো এই কথাটা আসলে কিছুদিন আগে বলেছিলাম, সেই কথাটাই হয়তো তার মাথায় গেঁথে আছে, সে কারণে সে সুযোগ পেয়ে গেছে ইলিশ মাছ আনার। যেহেতু ইলিশ মাছটা অনেক বেশি দামের হয়ে থাকে, সেই সাথে একটা মাছ একদিনে কিন্তু এক বেলাতেই শেষ হয়ে যায়, তো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় সেক্ষেত্রে। তো এখন আমি আপনাদেরকে ইলিশ মাছ কীভাবে আপনারা সারা বছর ভালো থাকবে ফ্রোজেন করে খেতে পারবেন, এক বছরটা অন্য বছর খেতে পারবেন। তো এভাবে যদি পলি পেঁচিয়ে ভালো করে, মানে পলির ভিতরে বাতাস না ঢোকে, এভাবে যদি সমান করে পেঁচিয়ে উপর থেকে সুতলি দিয়ে বেঁধে অথবা রাবার যে ব্যান্ডগুলো আছে টাকা অথবা কোনো কিছু বাঁধা থাকে, সেই রাবার ব্যান্ড দিয়েও কিন্তু পেঁচিয়ে রাখতে পারেন মুড়িয়ে। এভাবে যদি একটা ড্রয়ারের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু এই মাছটার পরবর্তীতে খাওয়ার সময় গন্ধ আসবে না, একেবারে টাটকা মাছের মতোই হবে খেতে। তো এখানে আমি আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মাছের আঁশটি আমরা কিন্তু ঘরের মধ্যে যখন বড় মাছ কাটি অথবা এরকম আঁশওয়ালা মাছ কাটি, তখন কিন্তু এই মাছের আঁশগুলো একেবারে ছড়িয়ে ছিটিয়ে পুরো ঘর ভরে যায়, সেই সাথে আমাদের নিজের গায়েও চলে আসে। আর এই আঁশগুলো কিন্তু পরবর্তীতে ফ্লোর থেকে ওঠানোর অনেক বেশি কষ্ট হয়ে যায়, সেই সাথে একটা বাড়তি কাজের ঝামেলাও হয়ে যায়। আবার নোংরা যেহেতু মাছের জিনিস, তো সেক্ষেত্রে এই নোংরাটা যদি না ছড়াতে চান, খুব সুন্দরভাবে যদি এটা ক্লিন করতে চান, তো সেক্ষেত্রে কেউ চাইলে এরকম সিঙ্কের মধ্যে পানি জমিয়ে নিতে পারেন। আর যদি কারো সিঙ্ক না থাকে, সেক্ষেত্রে একটি বালতিতে 1 বালতি পানি নিয়ে সেটার ভিতরে যদি মাছটা ডুবিয়ে এভাবে ডুবন্ত অবস্থায় ভালো করে আঁশগুলো তুলে নেন, তাহলে কিন্তু একটা আঁশও উপর থেকে ছিটে আসবে না, ছড়িয়ে ছিটিয়ে আপনার রান্নাঘরটাও নোংরা হবে না। যেহেতু এখন আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু রান্নাঘরটা আমাদের ঘরের ভিতরেই থাকে, অ্যাটাচ করা থাকে, যেমন বাথরুমে অ্যাটাচ করা থাকে, ঠিক সেরকম। আগের দিনে হয়তো মানুষ বাইরেই এগুলো কাটাকাটি করতো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এসব আসতে নিয়ে ওরকম সমস্যা হতো না। তো আমার এই টিপসগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, একটুও উপকারে আসে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর সেই সাথে এখনও পর্যন্ত যদি একটি লাইক না দিয়ে থাকেন, আমার ভিডিওটি পুরোটা ওয়াচ করবেন লাইকটা দিয়ে, এই অনুরোধটাও আপনাদের কাছে থাকছে। যদিও আমি এখন এই অনুরোধগুলো আপনাদের সব সময় করি না, কারণ আসলে যে লাইক দেওয়া সে দেখা যায় যে শুরুতেই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করে দেয়, আর যে না দেয়া সে আসলে দেয় না। তারপরও অনুরোধ করে গেলাম, যার ইচ্ছা হবে সে রাখবেন অনুরোধ, যার না হবে সে না রাখবেন। তো এরপর আমি বেগুন ভাজি করার জন্য বেগুন নিয়ে নিয়েছি। এদিকে আমার হাত কিন্তু কেটে গেছে আবারও। এবার হাত কাটার কারণ হচ্ছে আমি বটি ধার করানো মামারা এসেছিল, তো তাদেরকে দেখে লোভ সামলাতে পারলাম না, তাদেরকে দেখে আমি আমার বটিগুলো ধার করিয়ে নিয়েছিলাম, আর সেই ধার বটি দিয়ে কিন্তু আঙুলটা আমার কেটে গেছে। এবারের কাটাটা একটু বেশি কেটেছে, যার জন্য খুব বেশি ব্যথা হচ্ছিল, আর এর কারণে কিন্তু আমি ওয়ান টাইম লাগিয়ে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি কাটতে পারিনি, একটু কষ্ট হয়েছে কাটতে, কারণ এই বুড়ো আঙুলটা দিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ কাজগুলোতে চাপ দেওয়া হয়, করা হয়। তো এই কাজটা দিয়েই কিন্তু আমরা কাটাকুটির কাজগুলো করে থাকি, তাই একটু ঝামেলা পোহাতে হয়েছে। তো এরপর আমি ডুবো তেলে ভালো করে কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মেখে নিয়েছি। তারপরে এগুলো আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যাতে করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো ভালো করে এটার ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এরপর ডুবো তেলে ভেজে নিচ্ছি। বাসায় অনেকেই বলে থাকেন যে ডুবো তেলে, মানে তেল দিয়ে যদি ভাজা হয় সেক্ষেত্রে বেগুন ভাজিতে অনেক বেশি তেল উঠে যায় পরবর্তীতে, অথবা বেগুন ভাজার জন্য অনেক বেশি তেলের প্রয়োজন হয়। তো যারা নতুন আছেন অথবা যেসব আপুরা জানেন না,
সেই সব আপুদের জন্য আমার আজকের এই টিপসটি। আপনারা অবশ্যই ডুবো তেলে বেগুন ভেজে দেখবেন, ইনশাল্লাহ একটা ফোঁটা তেলও কিন্তু পরবর্তীতে আর এটা থেকে বের হবে না। সেই সাথে এই বেগুনগুলো কিন্তু অনেক বেশি তেলও শুষে নিবে না। তো এভাবে যদি কেউ ট্রাই করে থাকেন অথবা ট্রাই করবেন, করার পরে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেই একই তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকের দুপুরের রান্নায়, আজকের খাবার দাবারে কিন্তু বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি আর ওই যে ঝাল ঝাল লেয়ার মুরগির ভুনা, এগুলো দিয়েই হয়ে যাবে। সেই সাথে ওর বাবা একটু কাঁচপুরে গিয়েছিল, মানে আমাদের পাশের যে বাস স্ট্যান্ড আছে ওখানে গিয়েছিল, একটু দরকার ছিল। তো সেখান থেকে সে বছরের প্রথম ফল, তাও আবার অনেক দামি ফল, এই ফলটা কিন্তু খুব দামের মধ্যেই আসে, দামের মধ্যেই চলে যায়। তো এটা নিয়ে এসেছে। লিচুটা আমার খুব পছন্দের একটা ফল। আসলে ফল বলতে অনেক ধরনের ফলই পছন্দ করি, তারপরও আবার কম বেশি হয়ে যায় এর মাঝে। তো এই তো এখন সন্ধ্যাবেলা আবার সে ফুচকা নিয়ে এসেছে মেয়েদের জন্য। তো মেয়েদের জন্য বলতে এখানে আমরা সবাই খাবো ফুচকাটা, যদিও এবারের ফুচকাগুলো একটুও মজার ছিল না, খুবই বাজে ছিল। আর টকটা যে বানিয়েছে মনে হচ্ছিল যে একেবারেই সে মনে হয় নতুন এই প্রফেশনে। তো টকের মধ্যে আমি আবার নিজে একটু চিনি দিয়ে তারপর এটা ব্যালেন্স করার চেষ্টা করেছি যাতে কোনো মতো খাওয়া যায়, যেহেতু এতগুলো খাবার এনেছে ফেলে দেওয়া সম্ভব না, সে কারণে। এদিকে যে বুটের ছোলাটাও বানিয়েছে সেটাও মজা ছিল না, মানে একেবারেই বাজে ছিল। তারপরে ওরা ছোট মানুষ, ওদেরকে কোনো মতো আমি রেডি করে দিয়েছি, সন্ধ্যাবেলা ওরা খেয়ে নিয়েছে, সবাই অল্প অল্প করে খেয়েছি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।